চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি গিয়ার সংবাদ শিরোনাম। করোনার সতর্কতায় রাষ্ট্রীয় মর্যাদায় ডক্টর আনিসুজ্জামানকে শেষ বিদায়, সর্বজন শ্রদ্ধেয় গুণীজনের মৃত্যুতে শোকাচ্ছন্ন জাতি। কোভিড-19 চিকিৎসায় ঢাকা মেডিকেলে শনিবার প্লাজমা থেরাপি শুরু, প্রাথমিকভাবে সংগ্রহ হচ্ছে 45 জনের প্লাজমা। এবং করোনায় যুক্তরাষ্ট্রে কর্মহীন 3.5 কোটি মানুষ, 8 কোটি অভিবাসী শ্রমিককে বিনামূল্যে খাবার দেবে ভারত। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে করোনার সতর্কতা মেনে রাষ্ট্রীয় মর্যাদায় আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় অভিভাবকের মৃত্যুতে শোকাচ্ছন্ন সারা দেশ। বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুর পর তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। মাসুর শাকিলের রিপোর্ট। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মরদেহ সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে আজিমপুর কবরস্থানে নেওয়া হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। রাষ্ট্রীয় সম্মান জানানো শেষে করোনার সতর্কতা মেনে জানাজার নামাজ হয়। এরপর পিতামাতার কবরে চিরনিদ্রায় শায়িত হন জাতীয় অধ্যাপক সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক ডক্টর আনিসুজ্জামান। জাতির সংকটে ভরসার নাম ছিলেন ডক্টর আনিসুজ্জামান। প্রধান কাজ ছিল মানুষকে কিভাবে উপকার করা যায়। কোনো লোক যে কোনো ব্যাপারে, সে ভর্তি হোক, লেখাপড়ার ব্যাপারে হোক, যে কোনো কাজের জন্য ওনার কাছে গেলে উনি সাধ্যমতো সবাইকে সহযোগিতা করেছেন। জীবন ও মৃত্যুর অমোঘ নিয়মে চলে গেলেন ডক্টর আনিসুজ্জামান। তবে তিনি তার একনিষ্ঠ শিক্ষকতা, নিবিড় গবেষণা ও গভীর চিন্তন জন্যে সবসময় বাংলা ভাষাভাষী মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে সক্রিয়ভাবে অংশ নেওয়া বুদ্ধিজীবী তিনি। 1937 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের 24 পরগনায় জন্মগ্রহণ করেন আনিসুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। 1952-এর ভাষা আন্দোলন, 1970-এর গণ অভ্যুত্থান ও 1971-এ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন আনিসুজ্জামান। মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে প্রবাসী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর আনিসুজ্জামান। বাংলাদেশের সংবিধান প্রণয়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়েও তার অনেক গবেষণা রয়েছে। শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক সহ নানা সম্মাননায় ভূষিত হন অধ্যাপক আনিসুজ্জামান। তাকে ভারত সরকার পদ্মভূষণ সহ নানা সম্মাননা দেয়। 2018 সালের 19 জুন ডক্টর আনিসুজ্জামানকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের প্লাজমা দিয়ে কোভিড-19 রোগীদের চিকিৎসা শনিবার শুরু হচ্ছে। প্রাথমিকভাবে করোনা থেকে সুস্থ হওয়া 45 জনের রক্তের প্লাজমা সংগ্রহ করে গুরুতর রোগীদের চিকিৎসা শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল সাব কমিটি। কমিটির প্রধান প্রফেসর এম.এ. খান চ্যানেল আইকে জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে প্লাজমা সংগ্রহ করা হবে। চকমালিথার রিপোর্ট। ভ্যাকসিন বা সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার না হওয়া পর্যন্ত করোনা চিকিৎসায় বেশ কয়েকটি ওষুধ ও পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন সারা বিশ্বের চিকিৎসকরা। এর মধ্যে সুফল পাওয়া একটি চিকিৎসা ব্যবস্থার নাম রক্তের প্লাজমা থেরাপি। কোভিড-19 থেকে সেরে ওঠা ব্যক্তির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়।
তার রক্তের প্লাজমা দিয়ে গুরুতর অসুস্থ রোগীর শরীরে প্রয়োগ করার পর বিভিন্ন দেশে অনেকেই সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর একটি টেকনিক্যাল সাব কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশে সরকারিভাবে প্লাজমা থেরাপি শুরু করছে শনিবার। সুস্থ হওয়া বেশ কয়েকজন তাদের রক্তের প্লাজমা দিতে রাজি হয়েছেন। যে সমস্ত করোনাক্রান্ত রোগী স্বাভাবিক নিয়মে সুস্থ হতে পারছেন না, যাদের অবস্থা গুরুতর, তারা যদি আমার প্লাজমা নিয়ে সুস্থ হতে পারেন, তবে আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং আনন্দের একটা উপলক্ষ হবে। প্লাজমা থেরাপির জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সমিশন বিভাগকে কারিগরি সহায়তা দিচ্ছে একটি বেসরকারি সংগঠন। আমরা আমাদের হেলথ সেন্টারের ল্যাবে এই অ্যান্টিবডি টাইট্রেশন নির্ধারণ করার প্রক্রিয়াটি শুরু করতে যাচ্ছি। এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে বা এলাইজা টেকনিকটি ব্যবহার করে এলাইজা কিটের মাধ্যমে আমরা এই অ্যান্টিবডি টাইট্রেশনটি করব। করোনা রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করার পাশাপাশি বিষয়টি নিয়ে গবেষণাও করছে স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল সাব কমিটি। WHO গাইডলাইন মেনে প্লাজমা সংগ্রহ করব, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এমনকি কোনো রিইনফেকশন হওয়ারও সম্ভাবনা নাই। প্রথম দিন প্রাথমিকভাবে 3 থেকে 4 জন থেকে এই প্লাজমা সংগ্রহ করা হবে। এই গবেষণার 45 জন রোগীকে আমরা প্লাজমা না দিয়ে কন্ট্রোল গ্রুপ হিসেবে রাখবো, যাদের সাথে আমরা যাদেরকে প্লাজমা দিব তার সাথে এটা কম্পেয়ার স্টাডি করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালও রক্তের প্লাজমা থেরাপি নিয়ে কাজ শুরু করেছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। মারা গেছেন 50 জন। নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন রুমন রেজা। নারায়ণগঞ্জ শহরে করোনার সামাজিক সংক্রমণ সবচেয়ে বেশি, কিন্তু এখন শহরের জনজীবনে এর কোনো প্রতিফলন নেই। মার্কেটে এবং ফুটপাতে মানুষের ঢল নেমেছে। পুলিশ অভিযান চালালেও আসলে ফুটপাতকে দখলমুক্ত করা যাচ্ছে না এবং জনচাপে কোথাও সামাজিক দূরত্ব বজায় থাকছে না, স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না কোথাও। প্রশাসন এ পর্যন্ত 3টি মার্কেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্যবিধি না মানার কারণে, কিন্তু আসলে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 60 জন। এই নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু হয়েছে 60 জনের এবং আক্রান্ত হয়েছে 1535 জন। আমার কাছে ছিল আজকে এ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। বিভিন্ন জেলায় আজও করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। রাজশাহী, নোয়াখালী, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় নতুন সংক্রমণ হয়েছে। যাযাবর মিন্টু রিপোর্ট। রাজশাহীতে আরো 3 জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বাগমারায় স্বামী স্ত্রী এবং মোহনপুরে 1 জন রয়েছেন। জেলায় মোট আক্রান্ত 20 জন। নোয়াখালীতে নতুন করে 19 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী 97 জন। নওগাঁয় 5 পুলিশ ও 1 চিকিৎসক সহ আরো 10 জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নারায়ণগঞ্জ ও ঢাকা ফেরত কয়েকজন রয়েছেন। নওগাঁ সদরে প্রথম 1 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী 80 জন। খাগড়াছড়িতে আরো 1 জন আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত 4 জন। জেলা সদর হাসপাতালে পানছড়ি উপজেলার লতিবানে 1 যুবক আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে ওঠায় তাকে বৃহস্পতিবার সকালে ছাড়পত্র দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু বাড়ি ফেরার পরেই তার করোনা শনাক্ত হয়েছে। লক্ষ্মীপুরে নতুন করে 4 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী 80 জন। তাদের মধ্যে 1 জন ডাক্তার সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 24 জন। যাযাবর মিন্টু, চ্যানেল আই। করোনা ভাইরাসে ইতালিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রে কর্মহীন হয়ে পড়েছে প্রায় 3,60,00,000 মানুষ। ভারতে লকডাউনে ক্ষতিগ্রস্ত 8 কোটি অভিবাসী শ্রমিককে 2 মাস বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হবে। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে মাহমুদুল হক সোহাগের রিপোর্ট। করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রের প্রায় 3,60,00,000 লোক কর্মহীন হয়ে পড়েছে। গত এক সপ্তাহে দেশটিতে প্রায় 30 লাখ লোক বেকার ভাতার জন্য আবেদন করেছেন। এপ্রিলে অস্ট্রেলিয়ায় বেকারত্ব বেড়েছে 6.2%। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বাস চলতি বছরের শেষেই করোনার প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কার হবে।
আর ভ্যাকসিন পাওয়া গেলে তা মানুষের শরীরে প্রয়োগের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখার কথা জানিয়েছেন তিনি। I think we're going to have a vaccine by the end of the year, and I think distribution will take place almost simultaneously because we've geared up the military, and you'll see that tomorrow. করোনা সংক্রমণ কমে আসায় জাপানের বেশিরভাগ এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। তবে লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। রাজধানী মস্কোতে আজ থেকে বিনামূল্যে করোনা টেস্ট চালু করবে রাশিয়া। সুইস রোচে ফার্মাসিউটিক্যালস কোম্পানির অ্যান্টিবডি পরীক্ষার কিটের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ফ্রান্সের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সেনোফি জানিয়েছে তাদের তৈরি সম্ভাব্য ভ্যাকসিন অনুমোদন পেলে একই সাথে বিশ্বের বিভিন্ন দেশে তা পৌঁছে দেওয়া হবে। নর্দার্ন আয়ারল্যান্ডে আগামী সোমবার থেকে প্রথম ধাপে লকডাউন শিথিল হবে। পর্যটক ও দর্শনার্থীদের জন্য শিগগিরই সীমান্ত খুলে দেওয়া হলে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার হুমকি দিয়েছে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্তে। কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসায় শিগগিরই 4টি আয়ুর্বেদিক ওষুধের পরীক্ষা চালাবে ভারত। আগামী এক সপ্তাহের মধ্যে এই ওষুধের পরীক্ষা শুরু হবে জানিয়েছে দেশটির আয়ুষ প্রতিমন্ত্রী শ্রীপদ ওয়াই নায়েক। মাহমুদুল হক সোহাগ, চ্যানেল আই। বেলজিয়ামে করোনা ভাইরাসে আক্রান্ত বয়স্ক ব্যক্তিদের সাথে ক্রেনে চড়ে দেখা করছেন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা। ভিন্ন এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। দীর্ঘদিন পর দেখা হওয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন রোগীরা। পাশাপাশি লাভবান হচ্ছেন উদ্যোক্তারাও। তামান্না তানজিনা রিপোর্ট করছেন। করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে বয়স্করাই আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি, কেননা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, আবার নানা রকম বার্ধক্যজনিত রোগে ভুগে থাকেন অনেকে। তাই কোভিড-19 সংক্রমণের শুরুতেই বেলজিয়ামে পরিবারের বয়স্ক ব্যক্তিদের আলাদাভাবে দেখাশোনার জন্য কেয়ার হোমের ব্যবস্থা করা হয়েছে। নার্সরা সার্বক্ষণিক খেয়াল রাখছেন তাদের। অবরুদ্ধ অবস্থায় দীর্ঘদিন ধরে কেয়ার হোমে থাকায় আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে পারছেন না এই মানুষগুলো। তাই পরিবারের সাথে তাদের দেখা করাতে ভিন্ন উদ্যোগ নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ট্রেনে চড়ে কেয়ার হোমে থাকা ব্যক্তির সাথে দেখা করছেন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা। আমি আমার বোনকে কিছুক্ষণ দেখেছি, এই আনন্দ অন্যরকম। এভাবে সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সামাজিক দূরত্ব মেনেই সবকিছু করা হচ্ছে বলে জানিয়েছেন নার্সিং হোমের মালিক। আমাদের খুব নিয়ম মেনে কাজ করতে হচ্ছে। অনেকদিন হলো কঠিন সূচি মেনে চলতে হচ্ছে। রোগীদের সাথে তার পরিবাররা দেখাও করতে পারছে না, এমনকি আমরা সেভাবে দেখা করার আয়োজনও করতে পারছি না। এই উদ্যোগ সত্যি প্রশংসার। আমরা খুব কাছ থেকে তাদের আবেগে আপ্লুত হওয়ার মতো সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। উদ্যোক্তারা জানিয়েছেন কিছুটা লোকসান হলেও বন্ধ থাকা মেশিনগুলো এতে সচল হচ্ছে। করোনা ভাইরাসের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা ক্রেনগুলো চালাতেও পারছি না, তাই এগুলো অকেজো হয়ে পড়েছিল। এই কাজটি করায় এগুলো সচল রাখতে পারছি আমরা। ড্রাইভারদের ভাড়াও দিতে হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর খুশি দেখে সেটির কথা আর ভাবছি না। বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ কবে শেষ হবে সেটি এখনো অজানা। তবে নিয়ম মেনে বিভিন্ন সময়ে নেওয়া এ ধরনের উদ্যোগগুলো প্রশংসার দাবি রাখে। তামান্না তানজিনা, চ্যানেল আই। অশোক লেলান জিফা ডটস বিরতি নিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। শনিবার জার্মানিতে মাঠে গড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের ত্রাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে করোনা ভাইরাস প্রতিরোধী সামগ্রী দেওয়ার আগে তার বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। সেই সময় ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য AKM রহমতুল্লাহ, সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং অন্যরা। নিরাপত্তা আইন করা হয়েছে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, জাতীয় তথ্য ভান্ডারের সুরক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে টুইস্ট করে অপপ্রচারমূলক কথা, গুজব
রটনা করে যাচ্ছে। নানান অপরাধমূলক কাজে উস্কানি, তখন আইন শৃঙ্খলা বাহিনী অপরাধমূলক কাজে যারা উস্কানি দিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। করোনা থেকে সেরে উঠলেও প্রাতিষ্ঠানিক প্রত্যয় না থাকায় কাজে যোগ দিতে পারছেন না এক যুবক। তিনি চ্যানেল আইকে জানিয়েছেন, আইডিসিআর থেকে SMS পাঠিয়ে জানানো হয়েছে তিনি এখন সুস্থ, কিন্তু কোনো ইমেইল পাননি তিনি। আরও একজন ভুক্তভোগী জানিয়েছেন, স্বাস্থ্য বাতায়ন থেকে তাকে হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু কোনো হাসপাতালে তিনি ভর্তি হতে পারছেন না। রিজভি নাজের রিপোর্ট। রাজধানীর মিরপুরের বাসিন্দা ইমরান কাজ করেন বেসরকারি প্রতিষ্ঠান স্বপ্নের একটি শাখায় ম্যানেজার হিসেবে। করোনা আক্রান্ত হওয়ায় 1 মাসেরও বেশি হলো তিনি কাজের বাইরে আছেন। এখন সুস্থ। দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে, তাও প্রায় 10 দিন হতে চলল, কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না এখনো। কুর্মিটোলা হসপিটালে যাই, তো ওখান থেকে আমাকে তারা জানায় যে এখানে টেস্ট করা হয় না, আপনি আইইডিসিআর এর যোগাযোগ করুন। তো আমি ওখান থেকে আইইডিসিআর যাই, ওখান থেকে তারা আমাকে জানায় যে এখানেও টেস্ট করা হয় না, আপনি ঢাকা মেডিকেল কলেজে যান। তো আমি হতাশ হয়ে আমার এক বড় ভাই, উনি সংবাদকর্মী, ওনাকে ফোনে জানাই। তো উনি আমাকে একটা ব্যবস্থা করে দেয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হসপিটালে। ওখানে আমি 15 তারিখে কোভিড টেস্টটা করাতে পারি এবং আমি এর রেজাল্টটা পাই 17 তারিখে যে আমি পজিটিভ। তো আমি এর মাঝখানে আমি আইইডিসিআর ফোন দিয়ে রেখেছিলাম আমার টেস্ট করার জন্য। তো ওরা আমার আবেদনটা গ্রহণ করেছে এবং ওরা 4ই মে আমার বাসায় লোক পাঠিয়ে স্যাম্পল কালেকশন করে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো মেইল পাইনি। এর জন্য আমি আমার প্রতিষ্ঠানে জয়েন করতে পারছি না। রেজাউল কাজ করেন একটি বেসরকারি টেলিভিশনের অনলাইনে। করোনা পজিটিভ। কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে। অপেক্ষায় আছেন হাসপাতালে ভর্তির। 10 তারিখে ডিআরইউতে আমাদের যে ট্রাকের অধীনে আইডিসিআর এর অধীনে যে টেস্টটা সেটা করে আমার পজিটিভ আসে। আমার পজিটিভ আসার 3 দিন পরে আমার ওয়াইফ আক্রান্ত হয়। আমার ওয়াইফ 3 মাসের প্রেগনেন্সি, সে এখন তার শ্বাসকষ্ট মানে অনেক বেশি, তাকে হসপিটালাইজড করার জন্য ডাক্তার পরামর্শ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের ত্রিপল-3-তে ফোন দিলে এই পরামর্শ দিয়েছে। এখন আমি চেষ্টা করছি, অনেক হসপিটালে আমার ওই কলিগরাও চেষ্টা করছে, কিন্তু আসলে কোথাও কোনো পাচ্ছে না। রেজাউলের স্ত্রী সন্তান সম্ভবা। 2 দিন থেকে তিনিও অসুস্থ বোধ করছেন। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা। মেয়াদ শেষ হবার 1 বছর আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেদো। এবছরের সেপ্টেম্বরের মধ্যে তিনি পদত্যাগ করতে চান। সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, প্রতিনিধি দলের প্রধানদের বৈঠকের পর WTO এ বিষয়ে ঘোষণা দেবে। 62 বছর বয়সী ব্রাজিলিয়ান এই কূটনীতিক 2013 সালে প্রথমবারের মতো বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন। 2021 সালে তার দ্বিতীয় মেয়াদ শেষ হবার কথা। করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক পদত্যাগের ঘোষণা দিলেন। চীনের বাণিজ্য সুবিধা নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে মার্কিন সরকারের টানাপোড়েন চলছে। সংস্থাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা পরিস্থিতিতে লক্ষ্মীপুরে কর্মহীন প্রায় 1000 মানুষকে খাদ্য ও ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। ফরিদ মাসুমা জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ডক্টর প্রফেসর ASM মাসুদ কামালের পক্ষ থেকে সদর উপজেলার লাহরকান্দি, সৈয়দপুর, চাঁদখালী, 22 মারা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে খাদ্য ও ইফতার সামগ্রী দেন ফাউন্ডেশনের কর্মী মোনায়েম হোসেন এবং অন্যরা। নিটল টাটা কৃষি সংবাদ। করোনা পরিস্থিতিতে রংপুরে খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কৃষকদের শাকসবজির চারা ও বীজ দেওয়া হচ্ছে। মিঠাপুকুরের চলো করোনা জয় করি নামে একটি তহবিলও গড়ে তোলা হয়েছে। তারা আঙিনা কৃষি গড়তে বিশেষ সহায়তা করছে। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেনা লাভলি রিপোর্ট। আঙিনা কৃষির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে রংপুরের মিঠাপুকুর উপজেলায় উচ্চ ফলনশীল পেঁপের চারা সহ শাকসবজির বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এখানে আমাদের মিঠাপুকুরের বিত্তবান লোকজন, ব্যবসায়ী ছাড়া আমাদের এমপি মহোদয়ের যারা শুভাকাঙ্ক্ষী, যারা মিঠাপুকুরের বাইরের, তাদের কাছ থেকে একটা ফান্ড সংগ্রহ করে উনি এই কিচেন গার্ডেনের
প্রকল্পটা হাতে নিলেন। স্থানীয় সংসদ সদস্য HN আশিকুর রহমান চলো করোনা জয় করি তহবিল গঠন করে উপজেলার 17টি ইউনিয়নের 34,000 কৃষকের মাঝে সবজির চারা ও বীজ বিতরণের উদ্যোগ বাস্তবায়ন করছেন। আমরা সবাই বাড়িতে আছি যারা যদি পেঁপে যদি ধরে বা শাকসবজি যদি হয় সবাই মিলিয়ে আমরা তুলে শাকসবজি খেতে পারবো। এগুলো পুষ্টির জন্য সবই দরকার, এই সমস্ত বীজে উনি আমাদের মাঝে বিতরণ করলো। খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় এই কার্যক্রম দেখভাল করছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। আমরা প্রত্যেক ইউনিয়ন পরিষদে যে এটা বেতন করতেছি এবং আমাদের উপসার কৃষি কর্মকর্তা যারা আছেন ওনারা কারিগরি সহায়তা করতেছেন। আমরা 17টা ইউনিয়নে 34,000 লোককে এরকম একটি হাইব্রিড পেঁপে চারা, কিছু বীজ, সবজির বীজ এটা প্রদান করা হলো। তারা যেন মানে তাদের কিচেনের পাশেই ছোট্ট পরিসরে যেন এটা আবাদ করতে পারে এবং পরবর্তীতে যেন এর সুফলটা ভোগ করতে পারে। করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট ও দুর্ভিক্ষ মোকাবেলায় কৃষি এখন একমাত্র ভরসা। তাই কৃষি উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দিয়েছে সচেতনরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন চলায় প্রকৃতি ফিরে পেতে শুরু করেছে তার আপন রূপ। ষড়ঋতুর বাংলাদেশে শুনতে পাওয়া যাচ্ছে কোকিলের গান, দেখা মিলছে পাখ পাখালির জাগ। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বসুর রিপোর্ট। প্রচারণা, আইন প্রয়োগ কোনোভাবেই খুলনার পরিবেশের ভারসাম্য ধরে রাখার সম্ভব হয়নি। বন্ধ করা যায়নি পরিবেশের উপর মানুষের অত্যাচার। আয়লা সিডরের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পরেও সাধারণ মানুষের মধ্যে আসেনি তেমন সচেতনতা, বরং বায়ু দূষণ, পানি দূষণ ও শব্দ দূষণের মাত্রা ক্রমান্বয়ে বেড়েই চলেছিল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় মানুষ ঘরমুখী হয়েছে, বন্ধ হয়েছে প্রকৃতির উপর অত্যাচার, সকল প্রকার দূষণ। লকডাউনের পর থেকে গাড়ি ঘোড়া চলে না, এই কারণে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল পরিবেশ বিরাজ করছে। এত বেশি শব্দ দূষণ, এত বেশি বায়ু দূষণের মধ্যে দিনের পর দিন কাটাচ্ছিলাম, তারা কিছুটা বিশুদ্ধ বায়ু নিতে পারছি, অক্সিজেন নিতে পারছি। এটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল। হয়তো এই কারণেই প্রকৃতি বিরূপ আচরণ করে এই ভাইরাসটা আমাদের ভেতরে এনেছে এবং আমরা বাধ্য হয়েছি যার ঘরে চলে যাবার। আমরা ঘরে চলে গেছি বলে প্রকৃতির আগের জায়গায় ফেরত এসেছে। নিজেকে বাঁচাতে প্রকৃতি নিজেই এই পরিস্থিতি সৃষ্টি করেছে বলেছেন পরিবেশবাদীরা। এই লকডাউনের কারণে মানুষ আর প্রকৃতির উপরে তার ইচ্ছা মতো নির্যাতন করতে পারছে না, যে কারণে আজকে প্রকৃতি নিঃশ্বাস ফেলেছে, প্রকৃতি তার নিজস্ব রূপ গ্রহণ করেছে। সুতরাং এই করোনা যদিও মানব জাতির জন্য একটি দুর্যোগ, তারপরও প্রকৃতি পরিবেশের ভারসাম্য, প্রতিবেশের ভারসাম্য রক্ষার জন্য এটি একটি আশীর্বাদ। এই নির্মূল পরিবেশ ধরে রাখতে মানুষকে সচেতন থাকার আহ্বান বিশিষ্টজনদের। করোনা সারা বিশ্বে একটা তাণ্ডব চালানোর পাশাপাশি আমাদেরকে একটা শাশ্বত শিক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, সেটা হলো সিম্বায়োটিক এক্সিস্টেন্স, অর্থাৎ হলো পারস্পরিক সহাবস্থান। সকলের সাথে যদি সমানভাবে বসবাস করার শৈলীটা যেটা আমাদেরকে করোনা শিখিয়ে দিয়েছে, এটা স্মরণে রাখি, তাহলে একে ব্যস্ত জীবন যাপনের মধ্যেও আশেপাশের যেই সবুজ থেকে শুরু করে কোমল প্রকৃতি, এটাকে রক্ষা করা সম্ভব। মুক্ত প্রকৃতিতে ডাঙায় বন্যপ্রাণী, আকাশে রং বেরঙের পাখি আর পানিতে ডলফিনের অবাধ বিচরণ চোখে পড়ার মতো। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। দর্শক, দেশে এবং বিশ্বের করোনার সর্বশেষ তথ্য জানাতে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন চলছে। আমরা এখন সরাসরি যাচ্ছি স্বাস্থ্য বুলেটিনে। বলেছেন অধ্যাপক ডাক্তার আনিসুজ্জামান স্যারকে, এবং তার ছিলেন বাংলাদেশের বাতিঘর, এবং উনি বহুবিধ দিকে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিতেন। বাংলাদেশ একজন বাতিঘরকে হারালো। আমরা তার বিধি আত্মার শান্তি কামনা করছি এবং তার জন্য আল্লাহর কাছে আনিসুজ্জামান স্যারকে, এবং তার ছিলেন বাংলাদেশের বাতিঘর, এবং উনি বহুবিধ দিকে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিতেন। বাংলাদেশ একজন বাতিঘরকে হারালো। আমরা তার বিধি আত্মার শান্তি কামনা করছি এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি উনি যেন জান্নাতবাসী হন। আমরা শুরু করব আজকের তথ্য।
আমরা 41টি ল্যাব থেকে আমাদের নমুনা সংগৃহীত হয়েছে এবং নমুনা পরীক্ষা হয়েছে। এই 41টি ল্যাবের মধ্যে ঢাকায় 20টি এবং ঢাকার বাইরে 21টি। এই 41টি ল্যাবের মধ্যে আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 9539টি এবং নমুনা পরীক্ষা হয়েছে সর্বাধিক এ পর্যন্ত 8582টি গত 24 ঘন্টায়। এবং এই পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা হলো 1,60,512টি। আমরা যেই 41টি ল্যাবে নমুনা পরীক্ষা করেছি এবং 8,582টি নমুনা পরীক্ষা করেছি, এখান থেকে আমাদের শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,202 জন। এটাও গত 24 ঘন্টার মধ্যে সর্বাধিক 1,202 জন। এবং এ পর্যন্ত আমাদের শনাক্ত 20,000 ছাড়িয়ে গেল, আমাদের শনাক্ত 20,065 জন। গত 24 ঘন্টায় আমাদের মৃত্যু হয়েছে 15 জনের এবং এ পর্যন্ত 298 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 279 জন এবং এ পর্যন্ত 3,882 জন। আমি এখানে একটু উল্লেখ করতে চাই, গতকাল হয়তো আমাদের বলার সময় আমরা সুস্থের পরিমাণটা বলি নাই, কতজন সুস্থ হয়েছে সেটা হয়তো ভুলবশত বলা হয় নাই, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের গতকালের সুস্থ ছিল 242 জন এবং আজকে 279 জন। এই 48 ঘন্টায় সুস্থ 512 জন এবং এ পর্যন্ত আমাদের সুস্থ 3,882 জন। আমরা এবার একটু মৃত্যুর বিশ্লেষণের দিকে যাব। আমাদের মৃত্যুবরণ করেছেন যারা, এই কাগজটা টেবিলের উপর রেখে আসছি, টেবিলের উপর কাগজ রেখে আসছি। আচ্ছা, আমি একটু পরে আমাদের তথ্য বিশ্লেষণের দিকে যাব যারা মৃত্যুবরণ করেছেন। আমরা অন্য তথ্যগুলোর দিকে যাই। আমরা যা শনাক্ত করেছি এ পর্যন্ত, ঢাকা সিটি এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলার মধ্যে সেখানে শতকরা হার একটু কমেছে, শতকরা হার 80% নিচে নেমেছে এবং ঢাকা শহর এবং ঢাকার বিভিন্ন জেলা নিয়ে ঢাকা ডিভিশনে এখন সর্বশেষ অনুযায়ী 79.54% এবং এই 79.54%-এর মধ্যে ঢাকা সিটিতে 58.11% এবং ঢাকা বিভিন্ন জেলার মধ্যে 21.43% এবং ঢাকা বিভিন্ন জেলার মধ্যে নারায়ণগঞ্জে আছে সর্বাধিক, যেটা সর্বশেষ তথ্য অনুযায়ী সর্বাধিক। এবং আমাদের চট্টগ্রাম ডিভিশনের বেড়ে যাচ্ছে। চট্টগ্রাম ডিভিশনে আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী 8.47%। তারপরে আছে আমাদের ময়মনসিংহ, সেখানে 3.50%। এরপর রংপুর 2.53%। তারপরে সিলেট 1.54%, রাজশাহী 1.39% এবং বরিশাল 1.10%। এই হারে আমাদের সর্বশেষ যে তথ্য বিশ্লেষণ হয়েছে তাতে এই শতাংশ হারে বিভিন্ন বিভাগে আমাদের শনাক্ত পাওয়া যাচ্ছে। মৃতের গত 24 ঘন্টা মৃতের তথ্যটা হাতে এসেছে। মৃত আমাদের সংখ্যা আমরা বলেছি যে গত 15 জন মৃত্যুবরণ করেছে, মানে এ পর্যন্ত 298 জন মৃত্যুবরণ করলেন। 15 জনের মধ্যে পুরুষ 7 জন এবং মহিলা 8 জন। তাদের বয়স ভিত্তিক বিশ্লেষণে আমরা দেখছি যে 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 8 জন, 31 থেকে 40 বছরের 1 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। চব্বিশ ঘন্টা আইসোলেশনে এসেছে নতুন করে 259 জন এবং ছাড় পেয়েছেন 81 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2748 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1479 জন। আমাদের আইসোলেশন সংখ্যা 8934টি এবং তাছাড়াও আমাদের প্রস্তুত প্রক্রিয়া আছে অনেকগুলি। তার মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি, ময়মনসিংহ নার্সিং ডরমেটরিতে 2000টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। তাছাড়াও আপনারা জানেন যে আমাদের বসুন্ধরা কনভেনশন সেন্টারে সেখানেও হাসপাতালের প্রস্তুতি চলছে, আমাদের এনসিসি মার্কেটে সেখানেও হাসপাতালের প্রস্তুতি চলছে। আমাদের বর্তমানে ঢাকা মহানগরীতে 2900টি
শয্যা আছে আইসোলেশনের জন্য, এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে 6034টি, এবং এই সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা এবং ডায়ালাইসিস ইউনিট আছে। আইসিইউ সংখ্যা 329টি এবং ডায়ালাইসিসের সংখ্যা 102টি। কোয়ারেন্টাইনে আমাদের নতুন করে আরো 2797 জনকে 24 ঘন্টার মধ্যে নেওয়া হয়েছে, এবং 24 ঘন্টায় ছাড় পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে 2006 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে ছিল 2,33,470 জন। আমি আবার বলছি, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,33,470 জন, এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,86,665 জন, এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 46,805 জন। আমাদের সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 617টি প্রতিষ্ঠান, এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যাবে 31,165 জনকে। আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, এই তথ্য আমরা কেন্দ্রীয় ঔষধাগার থেকে পেয়েছি, এবং তাছাড়াও আমরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা আমাদেরকে প্রতিনিয়তই ডোনেট করে যান আমাদের এই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং পিসিআর কিট সহ অন্যান্য দ্রব্যাদি, আমরা সেগুলো উল্লেখ করে থাকি। গত 24 ঘন্টায় আমাদের সংগ্রহ হয়েছে 5,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, এবং এ পর্যন্ত 22,17,339টি, এবং বিতরণ হয়েছে 24 ঘন্টায় 30,120টি, এবং এ পর্যন্ত 18,71,066টি। বর্তমানে মজুদ আছে 3,46,273টি। তাছাড়া আমরা গত 24 ঘন্টায় ডোনেশন হিসেবে পেয়েছি ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগে, যা DFID নামে পরিচিত, আর্থিক সহায়তা ম্যানেজমেন্ট সায়েন্স ফর হেলথ MSH কোভিড-19 সহযোগিতা হিসেবে আমাদের দিয়েছেন 8টি পিসিআর কিট 3,000টি, যা দিয়ে 72,000 পরীক্ষা করা যাবে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়েছেন, যার মধ্যে হেড গিয়ার এবং শু কভারও আছে, এগুলোর পরিমাণ হলো 48,000। গগলস দিয়েছেন 49,160টি, ফেস শিল্ড দিয়েছেন 16,000, এবং হ্যান্ড গ্লাভস দিয়েছেন 49 জোড়া, 4,900 জোড়া, এবং শু কভার দিয়েছেন 5,000 জোড়া। এছাড়া DHB এবং MSS প্রজেক্ট থেকে কন্ট্রোল রুমে দৈনন্দিনের কাজের বিভিন্ন অফিস সামগ্রী সহ কোভিড-19 প্রাদুর্ভাবের শুরু থেকে 5 জন কর্মকর্তা নিয়মিত এবং পর্যায়ক্রমে উপস্থিত থেকে কন্ট্রোল রুমকে কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছেন। তাছাড়াও আমরা গতকাল পিসিআর কিট পেয়েছি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কনফিডেন্স গ্রুপ আমাদের 25,000 পিসিআর এর কিট দিয়েছে, যা দিয়েও আমরা অনেকগুলো পরীক্ষা করতে পারবো। এখানে আমি আরো উল্লেখ করতে চাই যে আমাদের এই রমজানের শুরু থেকেই UNFPA যে আন্তর্জাতিক সংস্থা আছে, তারা আমাদের এই কন্ট্রোল রুম এবং আমাদের আশেপাশে যেগুলো প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলিতে লোকজন কাজ করে যায়, তাদের জন্য ইফতারি সরবরাহ করে। এবং পূর্বে তারা যখন রমজানের আগেই তারা আমাদের যখন দোকানপাট সমস্ত বন্ধ ছিল, এখানকার লোকজন যারা কাজ করছিল তাদের খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল, সেই সময় তারা আমাদের দুপুরের খাবার এবং বিকালের নাস্তা সরবরাহ করে যাচ্ছে প্রথম থেকেই। এই কোভিডের মোকাবেলার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে UNFPA আমাদের দুপুরে খাবার এবং বিকালের নাস্তার ব্যবস্থা করেছিল, এবং এখন তারা আমাদের ইফতার সামগ্রী সরবরাহ করে যাচ্ছে প্রায় 250 জনের জন্য প্রতিদিন। ধন্যবাদ জানাই এই সমস্ত সংস্থা এবং মন্ত্রণালয় এবং যারা গ্রুপ আমাদের জন্য এই সহায়তা করে যাচ্ছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং তাদের ধন্যবাদ জানাই, এবং তারাও যে কোভিড যুদ্ধে সামিল অন্যভাবে, সেই জন্য আমরা আসলে সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের হটলাইন ফোন সবসময় খোলা থাকে, এবং আমরা গত 24 ঘন্টায় কল রিসিভ করেছি 1,85,245টি, এবং এ পর্যন্ত ফোন কল রিসিভ করা হয়েছে 54,02,303টি, এবং এই ফোন কলের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়ে থাকে। যখন চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে, কখনো দরকার হলে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ সেটা হয়ে থাকে, এবং যারা যে ধরনের পরামর্শ চান স্বাস্থ্য বিষয়ক সকল পরামর্শ এই ফোন কলগুলোর মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এবং অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক আছেন 15,775 জন,
গত 24 ঘন্টায় এই প্রশিক্ষণ নিয়েছেন নতুন করে আরো 12 জন এবং স্বেচ্ছাভিত্তিতে চিকিৎসা দিয়ে যাচ্ছে 4080 জন চিকিৎসক। সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1116 জন। এর মধ্যে বিমানবন্দরে 747 জন, স্থলবন্দরে 250 জন এবং সমুদ্র বন্দরে 119 জন। এবং এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 6,87,020 জনকে। কোভিড-19 বিষয়ে বিভিন্ন গাইডলাইন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন কারিগরি কমিটির সহায়তায় প্রস্তুত করে যাচ্ছে এবং এ পর্যন্ত 29টি গাইডলাইন তৈরি হয়েছে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা, বিভিন্ন ধরনের চিকিৎসা এবং যা আমাদের টেকনিক্যাল কমিটি এবং অন্যান্য কমিটি, যেখানে এই গাইডলাইনগুলির মধ্যে আমরা কিভাবে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পরিধান করব, কিভাবে এটাকে ওয়েস্ট ডিসপোজাল করব, এসব গাইডলাইনও আমাদের আছে। আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের গাইডলাইন যারা কমিটি আছে তারা কাজ করে যাচ্ছে এবং অবশ্যই তারা আমাদের যে টেকনিক্যাল গ্রুপগুলো আছেন, প্রত্যেকটি বিষয়ে টেকনিক্যাল গ্রুপ আছে, তাদের সহায়তা নিয়ে এই গাইডলাইনগুলো তৈরি করে এবং এই গাইডলাইনগুলো আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে www.dghs.gov.bd এখানে পাওয়া যায় এবং আরো পাওয়া যায় www.corona.gov.bd এই ওয়েবসাইটে। আমাদের হাতে এই ছিল বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এবং এ পর্যন্ত যা পরিস্থিতি সেটা। আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতির দিকে তাকালে দেখবো যে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 5,685 জন এবং এ পর্যন্ত 1,16,617 জন। মৃত্যুবরণ করেছেন 175 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 3,921 জন। বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 77,965 জন এবং এ পর্যন্ত 42,48,389 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 6,647 জন এবং এ পর্যন্ত 2,94,046 জন। আমরা দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির যে তথ্য এটা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 14 মে 2020। আমরা আজকে শেষ করব। শেষ করার আগে আবারও বলবো, প্রতিদিনই বলবো, কারণ আমাদের জনসচেতনতা, আমাদের সতর্কতা অব্যাহত রাখতে হবে। আমরা যেন ভুলে না যাই যে আমরা জনসমাবেশ এড়িয়ে চলবো। আমরা আমাদের বয়স্কদের, বয়োজ্যেষ্ঠদের প্রতি বিশেষভাবে যত্ন দেব, আমাদের শিশু, আমাদের গর্ভবতী মাদের প্রতি যত্ন রাখবো এবং আমাদের বিশেষ শিশু যদি থাকে যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, ক্যান্সার এবং অন্যান্য যদি যারা ভুগে থাকেন তাদের দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে, কারণ এই গ্রুপের মানুষগুলি বা এই গ্রুপের জনগোষ্ঠীগুলি বেশি ঝুঁকিপূর্ণ, কাজে তাদের দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে এবং আমরা সবার মানসিক স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দেব। এই সময়ে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখা আমাদের আরেকটি আমাদের রোগ প্রতিরোধ সক্ষমতাকে বাড়াতে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মানসিক স্বাস্থ্যের দিকেও যত্ন নিতে হবে। আমরা যদি মানসিকভাবে উদ্দীপিত থাকি, মনোবলকে আমরা সমুন্নত রাখি, তাহলে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবো। মনোবল বাড়াতে হবে প্রত্যেকেরই, যারা ঘরে কোয়ারেন্টাইনে আছেন, যারা আইসোলেশন আছেন, যারা আক্রান্ত হয়েছেন, যারা সুস্থ আছেন কিন্তু ঘরের বাইরে বের হতে আমরা নিষেধ করছি, যারা ঘরে আছেন প্রত্যেকেরই আমাদের মনোবল চাঙ্গা রাখতে হবে। আমাদের মানসিক স্বাস্থ্য যেন উদ্দীপিত থাকে, আমরা মানসিকভাবে উদ্দীপিত থাকি এবং যে কাজগুলো করলে আমাদের ভালো লাগে আমরা যেন সেই কাজগুলো করি। রমজানের যে স্বাস্থ্যবিধি সেটাও যেন আমরা মেনে চলি, তরল খাবার এবং পানি বেশি করে খাই, ফলমূল, শাকসবজি এগুলো যেন বেশি খাই, যে খাবারের মধ্যে ভিটামিন সি বেশি আছে, প্রোটিন বেশি আছে এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার, এই খাবারগুলো যেন আমরা নিয়মিতভাবে আমাদের খাদ্য তালিকায় রাখি। আমরা ভাজা পোড়া এবং তৈলাক্ত বা চর্বি জাতীয় খাবার কম খাই, এসব যেন আমরা মেনে চলি। আসলে আমাদের প্রতিদিনের জীবনাচরণে যদি আমরা স্বাস্থ্যকর জীবন ধারণ করি বা জীবনাচরণ মেনে চলি তাহলেই আমরা নিরাপদ থাকতে পারি। আপনারা সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা এই কোভিড যুদ্ধে জয়লাভ করি আপনাদের সবার সহযোগিতা নিয়ে। সবাই যার যার অবস্থান থেকে আমরা যেন এই যুদ্ধে যে পদক্ষেপ নেওয়া উচিত সেটা যেন আমরা নেই এবং আমরা জয়লাভ করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে খেলার খবর।
করোনা পরিস্থিতিতে 2 মাস বন্ধ থাকার পর জার্মান বুন্দেসলিগা দিয়ে শনিবার ইউরোপের মাঠে ফিরছে ক্লাব ফুটবলের আসর। দর্শক শূন্য গ্যালারিতে খেলা হবে। খেলার দুনিয়ার সর্বশেষ হালচাল সাইদুর রহমান শামীমের রিপোর্টে। শনিবার মাঠে গড়াচ্ছে জার্মান বুন্দেসলিগা। করোনায় পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে ক্লাব এবং খেলোয়াড়দের জন্য 51 পৃষ্ঠার নির্দেশিকা জারি করেছে বুন্দেসলিগা কর্তৃপক্ষ। প্রথম দিন হবে 6টি ম্যাচ। রোববার মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিক। 13 জুন ইটালিয়ান ক্লাব ফুটবলের আসর সিরিয়া মাঠে ফেরানোর ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। মাঠে ফেরার অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ। ক্লাব এবং ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকের পর ব্রিটেনের ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব অলিভার ডাউডেন জুনে প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোর ব্যাপারে সম্মতি দিয়েছেন। স্বাস্থ্য সুরক্ষা না মানায় শাস্তি পেলেন জার্মান ক্লাব আক্সবার্গের কোচ হেইকে হার্লিচ। কোয়ারেন্টাইন ভেঙে টুথপেস্ট কিনতে হোটেল ছেড়ে বাইরে যাওয়ায় ভালসবুর্গের বিরুদ্ধে শনিবারের ম্যাচে 48 বছর বয়সী হালব্রিচকে মাঠে নিষিদ্ধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আগামী সপ্তাহে অনুশীলনে ফিরছে ইংল্যান্ড ক্রিকেট দল। নতুন সময়সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর 7 সপ্তাহ আগে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডের 30 জন ক্রিকেটার অনুশীলন করবেন। ইংল্যান্ডের প্রতিবেশী আয়ারল্যান্ড অবশ্য পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে জুন ও জুলাইয়ে হোম সিরিজ স্থগিত করেছে। করোনার কারণে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি টি20 ক্রিকেট লিগ IPL আয়োজন অনিশ্চয়তায় পড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের আশঙ্কা এবারের আসর শেষ পর্যন্ত মাঠে না গড়ালে 4000 কোটি রুপি আর্থিক ক্ষতির শিকার হবেন তারা। ইনস্টাগ্রামের লাইভের আলাপচারিতায় বার্সেলোনা ক্যামেরুনিয়ান স্ট্রাইকার স্যামুয়েল ইতো ব্রাজিলিয়ান রোনালদোকে ইতিহাসের সেরা সেন্টার ফরওয়ার্ড হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পাশাপাশি ইতিহাসের দ্বিতীয় সেন্টার ফরওয়ার্ড হিসেবে স্বীকৃতি পাওয়ার দৌড়ে অন্যতম প্রার্থী হিসেবে নিজেকে জাহির করেছেন। 4 বারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার ইতো 2022-এর বিশ্বকাপ ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। সাইদুর রহমান শামীম, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সবশেষে গিয়ার সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা সতর্কতায় রাষ্ট্রীয় মর্যাদায় ডক্টর আনিসুজ্জামানকে শেষ বিদায়। সর্বজন শ্রদ্ধেয় গুণীজনের মৃত্যুতে শোকাচ্ছন্ন জাতি। কোভিড-19 চিকিৎসায় ঢাকা মেডিকেলে শনিবার প্লাজমা থেরাপি শুরু। প্রাথমিকভাবে সংগ্রহ হচ্ছে 45 জনের প্লাজমা। এবং করোনায় যুক্তরাষ্ট্রে কর্মহীন 3.5 কোটি মানুষ, 8 কোটি অভিবাসী শ্রমিককে বিনামূল্যে খাবার দেবে ভারত। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে channelionline.com-এ লগ ইন করুন। শেষ করছি চ্যানেল আই সংবাদ। এখন বাংলাদেশ টেলিভিশনে ধারণ করা দুপুরের খবর প্রচার করা হচ্ছে। ধন্যবাদ, নিরাপদে থাকুন। চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান। দেশে করোনা রোগীর সংখ্যা প্রায় 19,000, মৃতের সংখ্যা 283। চিকিৎসা ছাড়া কোনো রোগী ফেরত দিলে হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি। করোনা ভাইরাস সংকটে ক্রাইসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা 75 পরবর্তী ইতিহাসে নজিরবিহীন মন্তব্য ওবায়দুল কাদেরের। সারা দেশে 4.5 কোটিরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে সরকার। দরিদ্র ও অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ অব্যাহত। এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 3 লাখ ছাড়িয়েছে, আক্রান্ত 45 লাখেরও বেশি। আসসালামু আলাইকুম। বিটিভি ওয়ার্ল্ডের দুপুরের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সালমা আক্তার বিনু। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত।
জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবার কবরে শেষ নিদ্রায় শায়িত হন তিনি। দাফনের আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ডক্টর আনিসুজ্জামানকে গার্ড অব অনার প্রদান করা হয়। অধ্যাপক আনিসুজ্জামানের জানাজা পড়ান মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ। গতকাল অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তাঁর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ দিতে চাই, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রাইম মিনিস্টার অফিস পুরো উদ্যোগ নিয়েছেন। সবাই সব রকম চেষ্টা করেছেন, শুধু মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেই না, আপনারা সারাক্ষণ খবর নিয়েছেন এবং এখন আমি দেখলাম আপনারা ক্যামেরা ছেড়ে মাটি দিচ্ছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনারা খালি সাংবাদিক হিসেবে আসেননি। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 19,000, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 283 জনে। সারা দেশের করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন আফরিন জাহান। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে, ফলে 30 মে পর্যন্ত বাড়ানো হয়েছে সরকারি ছুটি। পাশাপাশি মানুষের চলাচলও সীমিত করা হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 18,863 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,361 জন। মৃত্যুবরণ করেছেন 283 জন। ঢাকা শহরে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 8,244 জন। ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জে মোট 75 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলায় সুস্থ হয়েছেন 41 জন। চাঁদপুরে 64 জন করোনায় আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন 14 জন। ফরিদপুরে এ পর্যন্ত 47 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন 5 জন। টাঙ্গাইলে 75 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 19 জন। বরিশালে মোট 71 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলায় সুস্থ হয়েছেন 35 জন। মৌলভীবাজারে 57 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন 1 জন। খাগড়াছড়িতে এ যাবৎ 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1 জন। এদিকে কোভিড-19 মোকাবেলায় মাঠে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ জেলা উপজেলা প্রশাসন। পাশাপাশি লকডাউন ও হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আফরিন জাহান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাস সংকটে ক্রাইসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা 75 পরবর্তী ইতিহাসে নজিরবিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কাল্পনিক ও উদ্দেশ্যমূলক অপপ্রচার করে যাচ্ছে। এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান